একটা অপার্থিব সকাল, সেই শুরুর দিনগুলোর মতোই নিরিবিলি, নিস্তব্ধ, শুনশান পরিবেশ। দীর্ঘ ঝড়ের তাণ্ডব আর ঝোম বর্ষাকে সর্বে সর্বা বিদায় জানিয়ে খুব ভোরেই সূর্যকিরণ উঁকি দিয়েছে পূর্ব আকাশে। দক্ষিণ জানালার কাঁচ গলিয়ে সেই এক ফালি মিঠে রোদ এসে আছড়ে পড়ছে অত্যাধুনিক ধাঁচের রুমটিতে। অরুর কাছে এই পরিবেশ, এই আবহাওয়া নতুন কিছু নয়, বরং অনেক দিনের অভ্যাস। তবে আজ এই নিস্তব্ধতার সাথে প্রথমবার নতুন করে যা যোগ হয়েছে তা হলো চন্দন কাঠের মন মাতানো সুঘ্রাণ। রুমের আনাচে কানাচে মম করছে এই চেনা পরিচিত পুরুষালী সুঘ্রাণ। বিছানা, বালিশ, কুশন, কমফোর্টার সব কিছুই বেশ স্নিগ্ধ লাগছে চনমনে এই স্যান্ডেলউড পারফিউম আর মাস্কি সৌরভে। ওর মনে হচ্ছে গত 15টা দিনের নির্ঘুম রাতের কাছে আজকের এই আরামদায়ক ঘুমটুকু অমৃতসম। আর এই অমৃতসম ঘুমটুকু পুরোপুরি আহরণ করতে চায় নির্বিঘ্নে। তাই তো ঘুমের মাঝেই ওর হৃদয়ে গিয়ে ঠেকেছে নিদারুণ এই সুগন্ধ। বারংবার মনে হচ্ছে এতটা আরামের ঘুম কোনোদিন ঘুমায়নিও। ব্যথাতুর শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সময় ধরে নতুন এই অনুভূতির সাথে পরিচিত হবে বলে ভেলভেটের মতো মসৃণ কুশনের মাঝে মুখ ডুবিয়ে মিঠে রোদটুকু পিঠে পিছলে দিয়ে অন্যদিকে ঘুরে শুলো ওরও। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন ওর রেশমের মতো সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে আছে বিছানা জুড়ে। সেগুলোকে গোছানোর কোনোরূপ প্রয়াস না চালিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো অরু। তবে অরুর এই অমৃতসম আরামদায়ক ঘুম গাঢ় হতে পারল না খুব একটা। তার আগেই কানে ভেসে এলো ইলেকট্রনিক মেশিনের ভঁ ভঁ আওয়াজ। এমন আওয়াজে ঘুমের মাঝে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল অরু। কোথা থেকে এই আওয়াজের উৎস তা ঠাউর করার জন্য খানিকটা চোখও খুলল বটে। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে চোখের পাতা খুলতেই সফেদ রাঙা সিলিং এর দিকে চোখ দিয়ে ঠেকল ওর। যা দেখে হুট করেই বড্ড অপরিচিত লাগছে ওর, কিন্তু চারপাশে স্নিগ্ধ সুঘ্রাণটা বড়ই পরিচিত। অগত্যই ঘুমের ঘুরে কাটিয়ে চারিদিকে চোখটা ঘোরালো। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যায় ঝড় আর বৃষ্টিস্নাত নির্ঘুম বিগত রাতের কথা। কিছু ঘোর লাগানো মুহূর্ত, আর তারপরে জায়ান্ট কৃতিকের অনেকটা কাছে চলে আসা। সবকিছুই সুস্পষ্ট অরুর মস্তিষ্কে এখন। সেই সব কথায় মাথায় আসতেই তীব্র লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওর যখন ঘনিষ্ঠ মুহূর্তের কথাই ভাবছিল ততক্ষণে ছক্কা লাগার মতো আরো একটা প্রশ্ন এসে মাথায় লাগলো ওর। মনে মনে ভাবলো, তখন তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায়? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে পুনরায় কানে ভেসে এলো সেই বিরক্তিকর ভোঁস আওয়াজটা। আওয়াজের উৎস খোঁজার জন্য ওরও আবার চোখ ঘুরিয়ে চাইল ওয়াল মিররের দিকে। দেখলো ওর থেকে খানিকটা দূরে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাকব্রাশ করে করে চুল শুকোচ্ছে কৃতিক। পরনে তার ট্রাউজার সেট। কৃতিককে দেখার সঙ্গে সঙ্গে ওর তড়িৎ গতিতে কম্পিউটারের মধ্যে মুখ লুকালো। মুখ ঢাকা দিতে দিতেই নিচু স্বরে বিড়বিড়িয়ে বলল, নির্লজ্জ নির্দয় লোক। ওদিকে ওর নরম চরণ টের পেয়ে কৃতিক হাতের কাজ চালাতে চালাতেই ডাকলো, মিসেস অরোরা জায়ান। কৃতিকের এমন সম্বোধন কম্পিউটারের মাঝে বসে উষ্ণতায় ছেয়ে গেল ওরুর সর্বাঙ্গ। লজ্জারা রক্তিম হয়ে ঘিরে ধরেছে মুখমণ্ডলের আনাচে কানাচে। সেই সাথে যোগ হয়েছে তলপেটের উড়ন্ত প্রজাপতিগুলো। লজ্জায় রাঙা হয়ে ওরু যখন ঠোঁট কামড়ে মটকা মেরে পড়েছিল তখনই পুনরায় ডেকে উঠেছে কৃতিক। আয়নার দিকে তাকিয়েই বলল, এটা আপনার বাপের বাড়ি নয়, এটা আপনার স্বামীর বাড়ি। তাই 12টা পর্যন্ত ঘুমানো বদভ্যাস দূর করতে হবে, কাজ আপনার হাজব্যান্ডকে সকাল সকাল ভার্সিটি যেতে হয়। কৃতিকের এমন খোঁচা মারা কথায় ওরু আর শুয়ে থাকতে পারল না। অগত্যাই মুখ কাচুমাচু করে উঠে বসে পিঠ ঠেকিয়ে দিল খাটের ব্যাকস্ট্যান্ডে। ওর পরনে এখন কৃতিকের সফেদ রঙা শার্ট। সামনের দিকে শার্টের দুটো বোতাম খোলা। ওর নিজের অপটু হাতের বোতাম দুটো লাগিয়ে একটু একটু চোখ উঁচিয়ে কৃতিককে দেখলো। অতপর মিনমিনিয়ে শুধালো,
বাসায় কি করে এলাম? কৃতিক এদিকে না ঘুরেই জবাব দিল। ভূতে নিয়ে এসেছে তোকে। ওরও জানে কৃতিক মজা করছে, কিন্তু ওর কেন যেন কথা বলতে বেশ অস্বস্তি হচ্ছে। কথা তো দূরে থাক, কৃতিকের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে এই মুহূর্তে। শান্ত সাবলীল চোখ দুটোর দিকে তাকালেই বারংবার মনে পড়ে যাচ্ছে কাল রাতের অশান্ত আর ঘোর লাগানো দৃষ্টিপাতের কথা, যা ওরও উপেক্ষা করতে পারেনি। নিজের অজান্তেই আপন করে নিয়েছিল সেই মিষ্টি যন্ত্রণাটুকু। অথচ এখন সেসব কথা মনে পড়লেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওরও। ওরও চুপ করে আছে দেখে কৃতিক বলল, না হলে ঘুমাতে পারিস, ডিস্টার্ব করবো না। ওরও না সূচক মাথা নাড়িয়ে মেনে নিয়ে বলল, আপনার মাথার ব্যান্ডেজ কোথায়? কৃতিক বলল, ফ্রি শর্ট ছিল তাই খুলে ফেলেছে। ওরও ভ্রুকুচকে বলল, তাই বলে পুরো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে? আপনি এত ছন্নছাড়া কেন বলুন তো? ওরুর কথায় কৃতিক এবার ঘুরে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, কাল পুরোপুরি স্বামীর অধিকার দিয়েছিস, আর আজই শাসন করা স্টার্ট। কৃতিকের কথা গায়ে না মেখে ওর ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের শার্টটা ওর হাঁটুতে গিয়ে ঠেকেছে। ওরও সেখানে টেনে হিঁচড়ে আরো খানিকটা নিচে নামাতে নামাতে বলল, এখানে তো আমার কোনো জামা কাপড় নেই, কি পরবো? কৃতিক বলল, ক্লসেট ভর্তি জামা কাপড় আছে, যা খুশি পর গিয়ে। ওগুলো তো আপনার, আমি কিভাবে পরবো? কৃতিক এবার ম্যাকবুক নিয়ে দিওয়ানের উপরে বসতে বসতেই বলল, আমার যা তাই তোর, এখন থেকে আমার ড্রেসে পরবি তুই, সব তোর। কৃতিকের কথায় ওরও দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য লোক এমন ভাবে বলছে যেন সে ইনারও পরে। পরার দরকার নেই। কৃতিকের রাশ ভারী আওয়াজ কানে ভেসে আসতেই ওরও হকচকিয়ে বলল, কি? কৃতিক এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বলল, আমার সামনে ইনার পরার দরকার নেই, তোকে এসব ছাড়াই সুন্দর লাগে। ওর এমন কথায় ওর দ্রুত মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নির্লজ্জ বেহায়ার লোক, মুখে লাগাম নেই কোনো। ওনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? তবে ওয়াশরুমে আর ঢোকা হলো না ওর। তার আগেই ওর চোখ আটকালো পায়ের নুপুরে। পা দুটো এদিকে ওদিকে ঘুরিয়ে নুপুর জোড়া ভালো মতো পরখ করে অস্ফুটে ওর বলল, অদ্ভুত তো, আমার নূপুরগুলো এমন সোনালি রঙের হয়ে গেল কেন? ওরুর কথায় কৃতিক ডিভান ছেড়ে উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে দুপকেটে হাত গুজে বলল, আর কবে বড় হবি ওরু? তুই বড় হতে হতে তো আমি বুড়ো হয়ে যাব। ওরু মাথা তুলে করুণ সুরে বলল, কেন, কি হয়েছে? কৃতিক ঠোঁট কামড়ে বলল, না কিছু না, আমার পিচ্ছি বউ সোনা আর রূপের পার্থক্য বোঝে না, তাই বললাম আর কি। অবশ্য দোষটা আমারই। মনে মনেই বলল, যখন পড়িয়েছিলাম তখন তুই ঘুমের ঘুরেছিলে, জানার কথাও না। কৃতিকের কথায় মন খারাপ হয়ে গেল ওরু। মুখ কালো করে শুধালো, এভাবে কেন বলছেন? কি করেছি আমি? ওরুর কথায় কৃতিক বলল, কিছু করিস নে, হেঁটে যেতে পারবি নাকি হেল্প করবো? আবার সেই লাগাম ছাড়া কথাবার্তা। কৃতিকের কথায় ওরু দ্রুত ওই জায়গা থেকে প্রস্থান করতে করতে দাঁত কিটমিরিয়ে বলে, পারবো আমি, সরুন তো। দিনে দ্বিপ্রহ চলমান। সকালের মিঠে রোদটুকু মিলিয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে ঠাঁই নিয়েছে সূর্যিমামা, যার দরুন অত্যাধুনিক হলরুমটা অন্ধকারে ছেয়ে আছে। একটা লম্বা হট শাওয়ার শেষে অন্ধকারের মাঝেই পা টিপে টিপে হলরুমে এসেছে ওরও। নিচে নেমে কোনো কিছু না ভেবেই সবার আগে স্ফটিকের সবগুলো আলো জ্বালিয়েছে ও। এবার সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ফিকে হয়ে যাওয়া নিরিবিলি রুমে উপস্থিতি মাত্র দুজনার। ওরও পাশ ঘুরে কাউচের দিকে তাকিয়ে দেখল কৃতিক কাউচে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে বসে বাইক রেসিং গেম খেলায় প্রস্তুতি নিচ্ছে। ওরও কৃতিককে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অযাচিত মনটা লাফিয়ে উঠে শুধালো, আপনি কি করে থাকেন এতটা একা একা? কষ্ট হয় না বুঝি? ওর সেই তখন থেকেই করুণ চাহনিতে তাকিয়ে আছে দেখে গেমটা পজ করে কানের হেডফোন নামিয়ে কৃতিক বলল, এভাবে ডিস্ট্রাক্ট করতে মন চাইলে রুমে চল, আমি একটু মন ভরে দেখি তোকে, কাল রাতে মন ভরেনি। কৃতিকের কথা গায়ে না মেখে ওরু কিচেনের দিকে যেতে যেতে বলল, খিদে পেয়েছে, কি রান্না করা যায় বলুন তো? ওরু কিচেনের দিকে দুকদম এগিয়ে যেতেই কঠিন সুরে বাদ সাধে কৃতিক। ওকে আর এক পাও বাড়াতে না দিয়ে কৃতিক বলে, খবরদার কিচেনে যাবি না তুই। কৃতিকের কথায় ওরু ভ্রু কুঞ্চিত করে পিছনে তাকিয়ে শুধালো, কিচেনে না গেলে রান্না কিভাবে করব? কৃতিক মনিটরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রিজে স্যালাড আর পাস্তা রাখা আছে, গরম করে খেয়ে নে। ওরুর নাক সিকই তুলে বলল, আমি এসব খেতে পারি না, তাছাড়া রান্না করলে সমস্যাটা কোথায়?
আগেও তো রান্না করতাম আর আপনি খেতেনও, তাহলে এখন কিসের অসুবিধা আপনার? কৃতিক চোয়াল শক্ত করে বলল। আগের কথা ভুলে যা, এখানে থেকে রান্না করার জন্য আমি আনিনি। ওরও কিচেন কাউন্টারে হেলান দিয়ে দুহাত বুকে ভাঁজ করে বলল। তাহলে কেন এনেছেন শুনি? ওরও শেষ কথাতে কৃতিক মনিটরের গেমটা পজ করে রিমোট কন্ট্রোলটা কাউচের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর ট্রাউজারের পকেটে হাত গুজে অন্য হাত দিয়ে লম্বা ঘাড় ছুঁইছে সেই চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতেই ওর দিকে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি আওয়াজে বলল। দুটো রিজন, এক ইচ্ছে মতো আদর করার জন্য, আর দুই আমাকে অভ্যাসে পরিণত করার জন্য। কৃতিকের কথায় ওর খানিকটা ভরকে যায়। অযাচিত লজ্জায় মিনিয়ে যাওয়া মুখখানি হুট করেই আড়াল করে দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে। কৃতিক সেভাবেই দাঁড়িয়ে ওর আগাগোড়া পরখ করতে থাকে। কৃতিকের ক্লজেটে কালোর সমাহার, সেখান থেকে বেছে নিয়ে একটা ব্ল্যাক ওভারসাইজ টি শার্ট আর একটা 3/4 পরেছে ওরও। কৃতিকের 3/4 ওর ফুল প্যান্টে পরিণত হয়েছে। দেখতেও বেশ কিউট লাগছে ওকে। ওরকে ভালো মতো পরখ করে ওর কানের কাছে মুখ নিয়ে কৃতিক হিসিয়ে বলে ওঠে। আমার ড্রেসে তোকে মারাত্মক লাগছে হার্টবিট। এখন থেকে আমার সামনে অন্য কিছু পরার দরকার নেই। অন্য কিছু পরার দরকার নেই মানে? এই আবার কেমন কথা? ওরু কি এখন সারা জীবনে এইসব দানবীয় সাইজের পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য ব্যাপার তো। মানুষ কি বলবে কথাটা ভেবেই বিরক্ত হলো ওরু। বিরক্তিতে চিচিরিয়ে পেছনে ঘুরে কৃতিককে হালকা ধাক্কা মেরে সরিয়ে কাউচে গিয়ে বসতে বসতে বলল। খিদে পেয়েছে তো আমার, সালাদ খেতে পারবো না, অন্য কিছুর ব্যবস্থা করুন। কৃতিক পকেট থেকে ফোন বের করে একটা স্ক্রল করতে করতে বলল। আমি রান্না টান্না করতে পারি না, কি খাবি বল, অর্ডার করে দিচ্ছে। ওরু এক ঝলক কৃতিককে পরখ করে কিছু একটা ভেবে বলল। বলছি তার আগে এদিকে আসুন। ওর আকস্মাক সম্বোধনে কৃতিক ফোন থেকে নজর সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল। সিরিয়াসলি তুই আমাকে কাছে রাখছিস? তাহলে গালে তো কান্নাকাটি করার কি মনে ছিল ওরু? আবার সেই ভুলভাল কথা টানছে কৃতিক। এ লোকের মাথায় আর কিছু নেই নাকি? ভেবে পায় না ওরু। এমনকি ভাবার জন্য খুচরো সময় নষ্টও করে না, বরং উঠে এসে কোনোরূপ কসরত না দেখিয়েই অনেকটা অধিকার নিয়ে নিজের হাতে দিয়ে কৃতিকের ঘরঘরে পুরুষালী হাতটা ধরে ওকে টেনে এনে কাউচে বসালো। অরুর কাণ্ডে কৃতিকার বাদ সাধল না, উল্টে কাউচে গা এলিয়ে দিয়ে অরুকে নিজের কোলে বসিয়ে নরম সুরে শুধালো। এখানে কেন? অরু পেছনে ঘুরে কৃতিকের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে বলল। আপনার এখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফ্রুটস খাওয়া উচিত, তা না করে আমাকে কথা দিয়ে পিষ্ট করছেন। কতটা গভীর ক্ষত হয়েছে একবারও খেয়াল করেছেন? কৃতিক অরুর কথায় 2 পয়সা তোয়াক্কা না করে নিজ হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলল। কতবার বলেছে আমাকে তুমি করে বলবি, কথা শুনিস না কেন? অরু কৃতিকের চোখ থেকে অন্যদিকে চোখ সরিয়ে অস্ফুট স্বরে বলল। পারবো না, আমার লজ্জা লাগে ভীষণ। কৃতিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। এখনো লজ্জা? অরু কৃতিককে কিভাবে বোঝাবে? কাল রাতের কথা উঠলেই কান দিয়ে ধোয়া বের হয় ওর। ভীষণ লজ্জায় শিহরণ জেগে ওঠে ক্ষুদ্র নারী দেহের রঞ্জে রঞ্জে। সেই শিহরণে কেঁপে ওঠে অষ্টাদশী হৃদয়, মন, সবকিছু। হৃদয়ের সাথে কম্পিত হয় ধনুকের মতো বাঁকানো নারী শরীরটা। পরমুহূর্তেই নিজেকে সামলে নেয় অরু। শখের পুরুষের সেই শিহরণ জাগানো প্রথম ছোঁয়াকে পুরোপুরি মাথা থেকে সরিয়ে মনের মাঝে জেঁকে বসে তার প্রতি একটু করা ব্যথাতুর ভালোবাসা। বারবার মনে হতে থাকে, কেন আপনি এত একা জায়ান কৃতিক? আপনার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক নয় কেন? এতগুলো বছর কি করেই একা একা বেঁচে আছেন আপনি? আমি কি আপনার জীবনের এই একাকিত্ব আদৌ দূর করতে পারবো কোনোদিন? অরু চুপচাপ বসে আছে দেখে কৃতিক আগ বাড়িয়ে শুধালো। কি ভাবছিস? অরু এদিকে ওদিকে মাথা নাড়িয়ে টি টেবিল থেকে ফার্স্ট এইড বক্স হাতিয়ে কৃতিকের কোল থেকে নেমে গিয়ে পাশে বসে বলল। অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? কৃতিক কাউচে ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বলল। সেদিন তোর মায়ের বাসা থেকে বেরিয়ে বাইকে রাইডিংয়ে গিয়েছিলাম, ইম্পর্টেন্ট ম্যাচ ছিল তাই না করতে পারিনি। হয়তো মেন্টালি ডিস্ট্রাক্ট ছিলাম, তাই নিজের উপর কন্ট্রোল ছিল না। কৃতিকের কথায় ভয়ের চোটে ওর শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। কোনো মতে ওর মাথায় সফেদ ব্যান্ডেজের আস্তরণ লাগাতে লাগাতে
ওরু বলল, আপনার রাগটাকে ভীষণ ভয় করে আমার। কোনোদিন যদি ওরু কথা শেষ করতে পারল না আর। তার আগেই ওকে টান মেরে নিজের বুকের উপরে ফেলে দিয়ে কৃতিক আগের মতো করে হিসিয়ে বলল। নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? ওরু ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে নিজেকে কেন করছেন? আপনি একটুখানি ব্যথা পেলে আমারও তো কষ্ট হয়। ওরুর কথায় কৃতিক চোখ বন্ধ করে ভাবতে লাগলো, শেষ কবে কোথায় কখনো কেউ এভাবে বলেছে। ওর ক্ষত, ওর ব্যথা সবকিছু নিয়ে চিন্তা করেছে। ওকে একটু আপন করে আগলে ধরেছে, কৃতিকের মনে নেই। তাই বোধ হয় ওরই জীবনের প্রথম যে কৃতিকে অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধেছে। আজ কৃতিকের অশান্ত মনটা তৃপ্তির ঢেকুর তুলে বলছে, এত বছর অপেক্ষা খুব একটা কষ্টের ছিল না ওরু। এখন তো সেসব শুধুই স্মৃতি মাত্র। আমার ওরু এখন আমার বুকে আছে, আর কখনো কেউ দূরত্ব বাড়াতে পারবে না। তোর আমার মাঝে যদি কেউ দুঃস্বপ্ন চলে আসে, তবে তারাও বাকিদের মতোই আমার আসল পৈশাচিক রূপটা স্বচোখে দেখতে পারবে, আর মেবি লাইফটা দিয়েও দিতে পারে। হু নোজ। ইজি চেয়ারে নরম গদিতে বসে বারবার গা দোলাচ্ছেন গভীর চিন্তাগ্রস্ত আজমেরি শেখ। মনে মনে কষছেন একের পর এক ছক। তার ছোট্ট মেয়েকে যে জায়ান কৃতিক নিয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই সুকৌশলী মস্তিষ্কের আজমেরি শেখের। তারা তো কড়া শাসন, এতটা তীক্ষ্ণ বুদ্ধি, এতটা দাম্ভিকতা সব কিছুকে মাটিতে মিশিয়ে দিয়ে গেল তারই সৎ ছেলে, যে সবসময় আজমেরি শেখের সাথে টেক্কা দিয়ে চলতে পছন্দ করে। কিন্তু আজমেরি শেখও তো নিজে চুপচাপ বসে থাকার মানুষ না। কৌশলে কিভাবে চেকমেট দিতে হয় সেটা তারও জানা। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো মান সম্মান। জায়ান কৃতিকের মতো বেয়াদব বিহায়া ছেলে যে সমাজের ধার ধারে না, কোনো কালেই তার দ্বারা সব কিছুই সম্ভব। নিজের সৎ বোনকে বিয়ে করাটাও সম্ভব। কিন্তু আজমেরি শেখের চরিত্র পুরোপুরি কৃতিকের বিপরীত। সে সব কিছু সবার আগে সমাজকে প্রাধান্য দেয়, সে মতোই প্রতিটা কাজ করে। ওই জন্যই হয়তো তাদের মাঝে এই দীর্ঘ স্নায়ুযুদ্ধ। আমেরিকায় তোমাদের রেজিস্ট্রি হয়েছে, বাংলাদেশে তো নয়। এখন আমিও যদি তোমার মতো কৌশলে চলি তাহলে তুমি কি করবে জায়ান কৃতিক চৌধুরী? বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কিঞ্চিত ক্রূর হেসে বিড়বিড়িয়ে আজমেরি শেখ বললেন, আকাশে শুক্লপক্ষের মস্ত বড় চাঁদ উঠেছে। তার চারিপাশে তারকারাজির নির্ভীক অবস্থান। মিটিমিটি জ্বলন্ত তারকারাজি আর চাঁদের রূপালী আলোয় ভেসে যাচ্ছে নির্জন পাহাড়ি শহরতলির রাস্তাঘাট। ভোরের দিকে সেই যে এক পশলা ঝুম বৃষ্টি হলো, তারপর থেকে আকাশ পরিষ্কার। রাতের আকাশে পেঁজা তুলার মতো উড়ো মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে গা ঢাকা দিচ্ছে শুক্লপক্ষের সুন্দরী চাঁদ। তাই জ্যোৎস্না রাতের নিয়ন আলো ছড়িয়ে একটু একটু আলো ছায়া এসে খেলা করছে পর্দা সরিয়ে রাখা অত্যাধুনিক মাস্টার বেডরুমের আনাচে কানাচে। অনুরাজ সন্ধ্যা হতে না হতেই রুমের সবটা আলো নিভিয়ে পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখের অনেক কিছুই বলেছিল, তবে কার্যত অনলাইনে অরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, অরুকে কোনো রকম অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারাদিন অরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেই পারছে না যে ও আপা আর মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই, তারা কি করছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজছে কি না, সবকিছু নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেদিন হৃদমাঝারে সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলেও এখন মা আর আপার কথা মনে পড়তে হৃদয় খামচে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টটা। সেই কষ্ট প্রতিফলিত হয় তার চোখে মুখে। অরু চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক। কিন্তু ওরও তো কিছু করার নেই। অরুকে যেতে দেওয়ার কিংবা ভুলে যাওয়া দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করেই জানে অরুকে যেতে দিলে ও নিজেই বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ, তাই নিজের দুর্বলতাটুকু পুরোপুরি আড়াল করে। একটা টিভি আনিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর, নিজের গেমিং মনিটরের পাশে। এত বড় টিভি দেখে অরু যখন শুধালো, এটা কেন এনেছেন, তখন জবাবে কৃতিক বলে, বউয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই, তাই সময় কাটানোর জন্য এনে দিয়েছে। আমি যখন না থাকবো তখন বসে বসে নেটফ্লিক্স দেখবে। কৃতিকের গমগমে রুষ্ট কথায় মেজাজ খিটমিটিয়ে উঠল ওরুর।
তবে এখন পর্যন্ত সাজিয়ে তেতো গলায় কথা বলার সাহস হয়ে ওঠেনি তার। তাই অরু সাহসাই স্বাভাবিক কণ্ঠে বলল, সময়ই যখন নেই তাহলে অমন মাঝ রাতে রাস্তা থেকে নিয়ে এলেন কেন? কৃতিক রিমোট কন্ট্রোলটা ভালো মতো চেক করতে করতে জবাব দেয়, থাকতে পারছিলাম না, তাই তোকে দেখতে ইচ্ছে করলো। হাজারটা ব্যস্ততাকেও পায়ে ঠেলে দিতে পারি আমি, তাই আমার ফিলিংস নিয়ে এত ভাবতে হবে না তোর। নিজে কোনো বাংলা বাচ্চার মতো মুখ বানিয়ে রেখেছিস, সেটা নিয়ে ভাব। অরু আর জবাব দিল না। কৃতিকের সাথে বেহুদা তর্ক করার এনার্জি নেই ওর, মনটা বিষিয়ে আছে সেই সকাল থেকে। তাই কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি ভাঙিয়ে দোতলায় চলে গেল অরু। দোতলায় গিয়ে কৃতিকের রুমের দিকে আর পা বাড়ালো না ও, বরং উল্টো করে বিপরীত পাশে ওর আর অনুর জন্য বরাদ্দকৃত সেই আগের রুমটায় প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিতেই নিঃশব্দে তলিয়ে গেল ঘুমের দেশে। অনু অন্য রুমে গিয়ে শুয়েছে ব্যাপারটা নজরে আসতেই কৃতিকের তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে উঠল। আকস্মাৎ রক্ত টকবডিয়ে উঠল ধমনীর শিরায় শিরায়। এমনিতেই অরুর বিষণ্ণ মুখ আর উদাসীনতা কৃতিকের মেজাজটা বিগড়েছিল সারাদিন, তার উপরে এখন আবার অরুর এমন কাণ্ড। কৃতিকের শক্তপোক্ত চওড়া বক্ষ ছাড়া অরু অন্য কোথাও মুখ দাবিয়ে ঘুমাবে সেটা বোধ হয় কৃতিক কল্পনাতেও ভাবতে চায় না। আর অরু কিনা একদিনের মাথাতেই অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। কথাটা ভাবতেই ক্রোধটা তুঙ্গে উঠে গেছে ওর। হঠাৎ বেড়ে ওঠা তীব্র ক্রোধটাকে কোনো মতে ঠোঁট কামড়ে সংবরণ করে। দু আঙ্গুলে নিজের গলাটা ঘষতে ঘষতে কিছু একটা ভাবল কৃতিক। অতঃপর চট করেই উঠে চলে গেল দোতলায় অরুর ঘরের দিকে। প্রকট আক্রোশ আর চরম বিরক্তি নিয়ে রুমের মাঝে পা বাড়াতেই ঘুমন্ত অরুকে দেখা মাত্রই পা দুটো সহসা ধীরে হয়ে যায় কৃতিকের। সেই সাথে মস্তিষ্কের জ্বলন্ত ক্রোধে ভাটি পড়ে তৎক্ষণাৎ। রুমের পর্দাগুলো আলগোছে ঠেলে ধীর পায়ে ঘুমন্ত নিষ্প্রভ অরুর দিকে এগিয়ে আসে কৃতিক। খানিকক্ষণ সেই ঘুমন্ত মুখটা মন দিয়ে পরখ করে ওকে দুহাতে তুলে নিয়ে নিজের রুমের দিকে ফিরে যেতে যেতে হিসিয়ে কৃতিক বলে, তোর ঘুম তোকে বাঁচিয়ে দিল ওরু, নয়তো আজ আমি তোর ঠিকই কি হাল করতাম সেটা নিজেও জানি না। আজ তুই টের পেতিস জায়ান কৃতিকের রোমান্স আদতে কতটা মারাত্মক। যেটা সহ্য করতে পারবি না তার জন্য উইশ করিস না, কষ্টটা তোরই হবে। অরু সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে আর এখন রাতের শেষ প্রহর চলমান। ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে জানা নেই অরুর। জানার অবশ্য কথাও নয়, ও তো ঘুমের ঘোরে বুঁদ হয়ে আছে এখনো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অরুর মনে হচ্ছে কয়েক ক্রোশ দূর থেকে ওকে কেউ গলা উঁচিয়ে ডাকছে। গলার আওয়াজ স্পষ্ট নয়, তাই অরু এবার ঘুমের ভ্রম কাটিয়ে একটু সচকিত হলো। অতঃপর খেয়াল করে শোনার চেষ্টা করলো সেই দূরের আওয়াজ। এবার চোখ বুঝেই সুস্পষ্ট আওয়াজ ভেসে এলো অরুর কানে। কয়েক ক্রোশ দূর থেকে নয়, বরং খুব কাছে, একেবারে কানের কাছে মুখ ঠেকিয়ে হাসকি স্বরে ডাকছে, কৃতিক। আমার ঘুম পড়ে উঠে পড়ো। কৃতিকের তপ্ত নিঃশ্বাস আর তার আলতো ঠোঁটের পরশ ক্রমশই কানে গলায় এসে স্পর্শ করছে ওর। কৃতিকের এমন নেশা ধরানো স্পর্শে অগত্যই ঘুম ছুটে গেল ওরও। ও চট করেই চোখ দুটো খুলে সিলিং এর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি বললেন এবার বলুন? কৃতিক উঠে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলেছি অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়ো, বের হব আমরা। অরুর স্পষ্ট মনে আছে কৃতিক বেশ নরম গলায় আদুরে ভাষায় সম্বোধন করছিল ওকে, অথচ এখন তার পুরোপুরি বিপরীত। তবে এসবের বাইরেও যেই প্রশ্নটা সবার আগে অরুর মস্তিষ্কে দিয়ে দেখলো সেটা হলো, এই ভোর রাতে কোথায় যাবেন উনি? অরুকে ভাবতে দেখে কৃতিক বলল, এখন আবার দিবস স্বপ্ন দেখা শুরু করলে নাকি? অরু শোয়া ছেড়ে উঠে বসে শুধালো, এত রাতে কোথায় যাব? কৃতিক অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বলল, আমি যেখানে নিয়ে যাব, যেদিক নিয়ে যাব, যে দেশে নিয়ে যাব, ইভেন মরতে নিয়ে গেলেও সেখানে চুপচাপ যাবি তুই, উইদাউট এনি কোয়েশ্চেন আর এনি ডাউট। অরু নিজের ঝুম ধরা ঘুম ঘুম মাথাটা কৃতিকের কাঁধের উপরে এলিয়ে দিয়ে মনে মনেই বলে, করব না, কখনো কোনো প্রশ্ন করব না, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এইভাবেই নিজের বুকের মাঝে আগলে রেখো। আমি চোখ বন্ধ করে অনুসরণ করব তোমায়, ইভেন উইদাউট এনি কোশ্চেন অর এনি ডাউট। হাইওয়ে রাস্তা ধরে হাওয়ার গতিতে ছুটে যাচ্ছে ইয়ামাহা খচিত গাঢ় নীল রঙের বাইকটা। স্পিড মেকারের গতি তখনও 100 কাটা ছুঁই ছুঁই।
ওরু শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কৃতিককে। ও জানে না কৃতিক ওকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। তার উপরে ঘুমের রেশ এখনো কাটেনি ভালো করে, কি করেই বা কাটবে। ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। অগতায় নিজের ঢাল সামলানোর জন্য কৃতিকের পিঠে মাথা ঠাকিয়ে জুবুধুবু হয়ে বসে আছে ওরু। ওর পরনে এখন কৃতিকের কালো রঙা টি শার্ট আর 3/4। কৃতিকের পরনেও একই রঙের ক্যালভিন ক্লাইন খচিত টি শার্ট। দেখে মনে হচ্ছে ওরা দুইজন পরিকল্পনা করেই একই রকম পোশাক পরিধান করে বেরিয়েছে, যাকে বলে ম্যাচিং ম্যাচিং। ঘণ্টা খানিকের দুর্বার রাইডিং এর পর বাইক এসে থামলো একটা পাহাড়ি রিসোর্টের সামনে। সুউচ্চ পাহাড়ের চূড়া তার অবস্থান। অন্যদিকে দিয়ে এলে সোজা রিসোর্টের গেটে গাড়ি দাঁড় করানো যেত, অথচ এতখানি ঘুরে এই পাহাড়ি রাস্তার ঢালে বাইক থামানোর কি মানে আছে জানে না ওরু। রিসোর্টে টাঙানো ল্যান্টার্ন আর ফেরি লাইটের কৃত্রিম আলোয় পাহাড়ের চূড়া থেকে শুরু করে আঁকাবাঁকা রাস্তা অবধি যতদূর চোখ যায় সবকিছু ঝকঝকে পরিষ্কার। ওরু চারিদিকে চোখ বুলিয়ে কৃতিককে শোনালো, এখানে কেন নিয়ে এলেন? এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে অত উপরে উঠতে গেলে জান বেরিয়ে যাবে, আমি পারবো না। কৃতিক নিজের হেলমেট খুলে বাকেট হ্যাকটা পরে নিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলল, তোকে উঠতে বলেছি আমি? ওরু মুখ কাচুমাচু করে বলল, তাহলে? কৃতিক আর জবাব দিল না ওরুর প্রশ্নের, বরং এগিয়ে এসে ওরুকে কোলে তুলে নিয়ে একে একে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো পাহাড়ের চূড়ায়। কৃতিকের এমন কাণ্ডে ওরুর চোখ কপালে উঠে গিয়েছে, সেই সাথেই শুকিয়ে গিয়েছে গলার তরটুকুও। নিজের শক্ত হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরে জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পিত কণ্ঠে ওরু বলে, এভাবে কোলে নিয়ে অত উপরে ওঠাটা রিস্ক হয়ে যাচ্ছে না? না মানে এধার ওধার হলে যদি কিছু হয়ে যায়? কৃতিক ওরুর দিকে না চেয়ে পা চালাতে চালাতে জবাব দিল, মরলে দুজন একসাথে মরবো, আর কোনো আফসোস থাকবে না, সেটাই ভালো নয় কি? কিন্তু আপনার তো আমাকে কোলে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে। কৃতিক ওরুকে এক ঝলক দেখে নিয়ে উপরে উঠতে উঠতে বলল, আমি একবারে বলেছি তোকে করে নিয়ে উপরে উঠতে আমার কষ্ট হচ্ছে? কৃতিকের কথায় ওরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, তাহলে বেশি বলছে বন্ধ কর, নয়তো মার খাবি। কৃতিকের এমন কথায় অভিমান হলো ওরুর। আগে সম্পর্ক যাই ছিল মানা যায়, কিন্তু এখন তো স্বামী হয়ে গিয়েছে, এখনো কিনা কৃতিক মারতে চায় ওকে? ব্যাপারটা বেশ অপমানজনক আর লজ্জার। স্বাভাবিকভাবে ওর খারাপ লেগেছে, তাই দরদ দেখানোর সকল ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আর একটা কথাও না বাড়িয়ে চুপচাপ হয়ে কৃতিকের কোলেই বসে রইল ওরু। কৃতিক যখন পাহাড়ের চূড়ায় এসে ওরুকে কোল থেকে নামিয়ে দেয়, তখনও ভোরের আলো ঠিক ফোটেনি। রিসোর্টের আবছা আলোয় ওরু চারিদিকে তাকাতেই বুঝতে পারে জায়গাটা সংরক্ষিত, কিন্তু আপাতত কোনো মানুষের আনাগোনা নেই এখানে। পিছনে অবস্থিত সফেদা রঙা কটেজগুলোর ব্যাকইয়ার্ডটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, আর সামনে রয়েছে বিস্তৃত খোলা আকাশ। ওরু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক কদম এগোতেই গভীর খাদ। সেদিকে ভুলক্রমে উকি দিলেও পিলে চমকে ওঠে ওরুর। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল ঠান্ডা স্রোত, অথচ সেখানে গিয়ে পা দুলিয়ে বসেছে কৃতিক। বসে থেকে আঙ্গুলের ইশারায় ডাকলো ওরুকে। কৃতিকের ইশারা বুঝতে পেরে ওরু না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি ওখানে যাব না, আমার ভয় করছে। তাছাড়া নিচের দিকে তাকালেই আমার কেমন গা গুলিয়ে ওঠে। কৃতিক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা ওরুকে আশ্চর্য কণ্ঠে শুধালো, আমি থাকতে ভয় কিসের তোর? কৃতিকের এই একটা বাক্যই যথেষ্ট ছিল ওরুর আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য। ওরু জানে জায়ান কৃতিক বেঁচে থাকতে ও শরীরের বিপদের ক্ষুদ্র আজ ও লাগতে দেবে না সে। অবশেষে সেই বিশ্বাসের দৃঢ়তা থেকেই সহসা এগিয়ে গিয়ে সাবধানে কৃতিকের গা ঘেঁষে পাহাড়ের চূড়ায় বসে পড়ল ওরু। ওরু বসার সঙ্গে সঙ্গেই ওর কোলে মাথা এলিয়ে দিয়ে কচি ঘাসে আবৃত মাটির উপরে শুয়ে পড়ে কৃতিক। কৃতিকের এমন কাণ্ডে ওরু ধরধরিয়ে উঠে বলল, কি করছেন? খাদে পড়ে যাবেন তো। ওরুর কথায় কৃতিক বাঁকা হাসিতে ঠোঁট প্রশস্ত করে, অতঃপর কোনো টু শব্দ না করেই হাত উঁচিয়ে এক টানে ওরুর চুলগুলো গার্ডারটা খুলে নেয় নিজের হাতে। সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে কৃতিকের শরীরে আছড়ে পড়ল রেশমের মতো সিল্কি চুলগুলো। ওরুর চুলগুলোকে নিজের বুকে জায়গা করে নিয়ে কৃতিক বলল, খোলা চুলে থেকে বড় বড় অ্যাট্রাকটিভ লাগে, আমি পাগল হয়ে যাই দেখলে।
কৃতিকের কথায় অরু ভ্রু কুঁচকালো। কি প্রশ্নে কি উত্তর দিল এই লোক? নিজের বিরক্তিটুকু ঠোঁট কামড়ে সংবরণ করে অরু আবারও শুধালো, কি বলছেন এসব? কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে পড়ল, হাত বুলিয়ে দে, ঘুমাবো আমি। অরু কর্কশ আওয়াজে শুধালো, কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি। কৃতিক চোখ দুটো বন্ধ করে জবাব দিল, কাল সারা রাত ঘুমায়নি, তোর জন্য তো ঘুমোতে পারিনি। নিজের রূপ দেখে আমাকে সিরিয়াস করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝি আমাকে খুব ঘুমাতে দিয়েছেন গাড়ির মধ্যেই তো। কথাটা শেষ করার আগেই নিজের ভিজে জিভের লাগাম টানলো অরু। কথায় কথায় কি সব বলা শুরু করেছে টের পায়নি তখন। আর এখন নিজের লাগামহীন কথায় নিজেই লজ্জা লাগছে খুব। মনে মনে ভাবছে, সব দোষ এই জায়ান্ট কৃতিকের। ওনার সাথে দুদিন থেকেই ঠোঁট কাটা হয়ে গিয়েছি আমি। ভবিষ্যতে আর যে আরো কত অভ্যাস জুটিয়ে ফেলবো তার ইয়াত্তা নেই। কিন্তু এখন কি করি? অগত্যই কথা অন্যদিকে ঘুরিয়ে অরু নরম সুরে কৃতিককে বলল, ঘুমাবেন যখন বাড়িতে ঘুমালেই তো পারতেন। কষ্ট করে এত দূর রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুমো ঘুমো আওয়াজে জবাব দিল, কেন নিয়ে এসেছে সেটা একটু পরেই বুঝতে পারবি। কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। অরু আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে আর মনে মনেই ভাবছে, আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাষা ভাষা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করেই না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি, আপনি কি তা জানেন? অরুর মন গহিনী হাজারো সহজ স্বীকারোক্তি তখনও থেমে যায় যখন ও দেখতে পায় চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুমরাঙা সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে, প্রশান্ত মহাসাগরের হিমেল হাওয়া ছেয়ে যাচ্ছে শরীরে। কর্ণকুহরে ভেসে আসছে পাখির কিচিরমিচির আওয়াজ। আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে এক ফালি রক্তিম সূর্যকিরণ। কি অপরূপ দৃশ্য! এতটা কাছ থেকে আগে কখনো সূর্যোদয় দেখার সুযোগ হয়নি অরুর। এটাই তার প্রথমবার। তাই নিজের ভিতরের চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দুহাতে ঘুমন্ত কৃতিকের চুল খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল ও। হঠাৎ করেই চুলে বেশ জোরে সোরেই টান পড়ায় আকস্মাৎ লাফিয়ে উঠে বসল কৃতিক। চিৎকাররত অরুর দিকে তাকিয়ে উদ্দিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? অরু খুশিতে টলমল চোখ আঙ্গুল উঁচিয়ে সূর্যোদয় দেখালো। কৃতিক এবার মৃদু হাই তুলে সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণী জুড়ে সোনালী রঙের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে নিষ্প্রভ চোখে। অরুকে দেখতে দেখতে কৃতিকের মনে বলে, আমার চাঁদ সূর্য দুটোই তোর মাঝে নিবদ্ধ আরু। তোর মাঝে তার উদীয়মান, আবার তোর মাঝে তার অস্তমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি, কি অপরূপ তারা। গলে যাওয়া মোমের নিয়ন অগ্নিশিখা তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখার সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতে তৃষ্ণার্থ হয়ে উঠেছিল হৃদয়টা, যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতো তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকে মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালেই। এ জীবনে আর কোনোদিনও জাগবে বলে মনেও হয় না। কৃতিক সেই তখন থেকে তাকিয়ে আছে দেখে ওরও একটু ইতস্ত বনে গেল। নিজের জামা কাপড় কোনো মতো ঠিকঠাক করে মিনমিনিয়ে শুধালো, কি দেখছেন অমন করে? ওরুর প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিন্ডেড কটেজের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। অরুর কাছের জানালা দিয়ে এখনো সেখানেই তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগে কৃতিক টেনে টুনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ, কিন্তু এই মুহূর্তে ঝগড়া করার মতো সময় নেই অরুর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকঠাক ভাবে দেখতে চায়, তাই কটেজের জানলা দিয়েই আপাতত উপভোগ করছে সাদামাটার সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধ হয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনরূপ আওয়াজ না করেই এগিয়ে এসে হাট করে লাগিয়ে দিল জানলাটা। এবার বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে অরু। নিজের রাগটাকে কোনোভাবে দমাতে না পেরে তেতো গলায় কৃতিককে বলে, কি সমস্যা? অরুর কাঁধের উপরে নিজের চিবুক ঠেকিয়ে কৃতিক হিসিয়ে জবাব দেয়, আমার এই টি শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে ওরু, খুলে ফেলে। কৃতিকের কথায় অরুর গলা শুকিয়ে এলো। ঠান্ডার মাঝেও হাতের তালু ভিজে উঠল তপ্ত ঘামে। লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মেকি গম্ভীর্য ধরে রেখে কথা ছড়ে অরু।
কেন? আপনিই তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃতিক নিজের বলিষ্ঠ হাতে অরুর পরনের টি শার্টটা টেনে খুলতে খুলতে হাসকি স্বরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে, আর আজ খোলার পরে ডিপেন্ডস অন মাই মুড। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে অরু। কৃতিক নিজেই ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। ওদিকে মনের মাঝে একরাশ ভয় আর দ্বিধা আঁকড়ে ধরে আছে অরুকে। মা আবার মুখোমুখি হতে ঠিক কিরকমের লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলবে তারা, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসা কৃতিকের গভীর মুখটা দেখে আপাতত সেই সব ভাবতে ইচ্ছে হলো না অরুর। গত 2 ঘন্টা পিনপতন নীরবতা ভেঙে কোনো মতে হৃদয়ে সাহস সঞ্চার করে অরু কৃতিককে শুধালো, কবে ফিরবেন? কৃতিক স্টিয়ারিং এ হাত চালাতে চালাতে জবাব দিল, খুব শীঘ্রই। অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে আবারও শুধালো, আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয় সাথে যাচ্ছে। অরু মুখ কাচুমাচু করে বলল, আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে আকস্মাৎ ব্রেক কষে পড়ল, তোকে নিয়ে যেতে পারলে আমার চেয়ে খুশি আর বোধে কেউ হতো না, কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারে কাছে তোকে আমি অ্যালাউ করবো না। অরু অগত্যায় হ্যাঁসূচক মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে সাথে। কৃতিককে নেমে আসতে দেখে অরু শুধালো, আবার নামতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক সব পকেটে হাত গুজে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে নিয়ে এসে কাতর কণ্ঠে বলল, একবার তুমি করে ডাক, তারপরে চলে যাচ্ছে। কৃতিকের কথায় অরু শুষ্ক ঢোকিলে ওর গলাটা 2 হাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো, প্রমিস। কৃতিক ব্যথাতুর হাসলো, অতঃপর ক্রোধিত সুরে বলল, তোর মাকে ম্যানেজ করা না একান্তই তোর ব্যাপার, বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবে, দ্যাটস মাই অর্ডার। অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে ওকে আশ্বস্ত করে বলে, বুঝেছি, এখন যান। কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় অরু। কৃতিক এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে। এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা পুরো ফুলের মেয়েলি সুঘ্রাণটা অরুর যাওয়ার সঙ্গে সঙ্গেই কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বেই কৃতিকের কেমন যেন দম আটকে আসছে, ব্যথায় ভরে উঠছে হৃদয়টা। নিজের অজান্তেই হাত চলে গিয়েছে বুকের বাঁ পাশে। আজ এই মুহূর্তে জীবনে প্রথমবার কৃতিক অনুভব করলো ওর হার্টবিট ফেল করছে, ক্রমশ হৃদস্পন্দন গতি বাড়াচ্ছে। অরুর প্রতি অ্যাট্রাকশন তো নতুন কিছু নয়, তাহলে নতুন করে এই সুপ্ত অনুভূতি কোথা থেকে উদয় হলো? কৃতিক চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো, তার পরক্ষণে গলা উঁচিয়ে স্পষ্ট আওয়াজে বলে উঠল, অরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো আকস্মাৎ থমকে গেল অরুর। সামনে পা বাড়ানোর শক্তি নেই আর, পুরো শরীর মন চেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে। হৃদয়ের কানায় কানায় টইটুম্বুর হয়ে উপচে পড়া অনুভূতির জোয়ার, গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়া গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। 1 বার 2 বার 3 বার কৃতিকের আঙ্গুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো, অতঃপর গলা খাদে নামিয়ে মিনমিনি আওয়াজে বলল, আমিও তোমাকে ভালোবাসি জায়ান্ট কৃতিক, খুব ভালোবাসি। ঝিমিয়ে পড়া মরা বিকেলের সূর্যরশ্মির আলোর ঝাঁটা মিশিয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচ ঢালা রাস্তাতেও শেষ বিকেলের ছায়া পড়েছে। মাঝ আকাশে পাখিদের ঘরে ফেরার ঢাল। সারি সারি উইল্ড মিলগুলো এখনো স্থির গতিতেই ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে, খানিক বাদে বাদেই মেঘের গুড়গুড়ানি ভেসে আসছে সেটা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিন্ডের জানালা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতেই লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর কৃতিককে পরখ করে নিল সে। পরনে পিছনে বসে ব্যাক সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে কৃতিক। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খাকারি দিয়ে শুধালো, ভাই আর ইউ ওকে? কৃতিক চোখ খুলল না আর, শুধু ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে। যদিও বা প্রত্যয় কৃতিকের উত্তরে সন্তুষ্ট না, কারণ ও জানে কৃতিক ঠিক নেই, এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও না। তবুও জায়ান কৃতিক যখন বলেছে সবকিছু ঠিক আছে, তখন সেটাই সঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোর মূর্খতা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই প্রত্যয়ও সেটাই করল। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুরোপুরি ড্রাইভিংয়ে মন দিল।
বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ রেখেও অরুর মুখটা সরানো যাচ্ছে না মনুস্পট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে ততই হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খরার মতো খা খা করছে। কৃতিক বারংবার উগ্র মেজাজি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরুকে এমন করে একা ছেড়ে আসছেই মনে সায় দেয়নি কৃতিকের, তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর বাসায় সর্বক্ষণ নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো কার ভোরের ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যাস্তের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তে পরে অরুর বেশ কয়েকটা ছবি তুলেছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরের সফেদ রঙা কমফোর্টার জড়িয়ে গলা ফুলিয়ে বসে আছে অরু, চোখ দুটো অশ্রুসিক্ত, কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরু ছবিতে চোখ বোলাতেই ওর রাগের কারণ ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্তে অবধি ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা। কাল মিষ্টি ভরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিজের মতো করেই কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপরে অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কৃতিত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে সবে একটু আবেশিত ঘুমের তোপে চোখ দুটো বুঝেছিল, তখনই কর্ণকুহরে ঝংকার তুলে ক্রন্দনরত অরুর ফোপানো আওয়াজ। অরু কাঁদছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতেই শোয়া থেকে চট করে উঠে বসলো কৃতিক। ঘুম জানানো কণ্ঠে অবুজের মতোই চোখ বড় বড় করে প্রশ্ন করলো অরুকে, কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশী অরু বরাবরই বাচ্চা সম। একমাত্র কৃতিক আর আপার সামনে ওই বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে অরু এই মুহূর্তে বাচ্চাদের মতোই ফ্যাচপেচিয়ে কেঁদে উঠল। শরীরে একটা সুতোও নেই, কোনো মতে নরম চাদরটাকে শরীরে প্যাঁচিয়ে অরু স্পষ্ট আওয়াজে ফোপাতে ফোপাতে বলল, আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমাকে একটুও কষ্ট দেবেন না, সবসময় জেন্টল থাকবেন, অথচ আজকে দেখুন আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধালো, বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে? অরুর দাঁত কটমটিয়ে বলল, চুপ করুন বেহায়া লোক, এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটু রিস্ক নিতে চাই না। এমনিতে সেবার জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিক কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলে অরু হুড়মুড়িয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা ছেড়ে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বেচারি। পা দুটো অবশ হয়ে থাকার দরুন কমফোর্টার সহই ধপ করে বসে পড়ল মেঝেতে। অরুর এমন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সংবরণ করলো কৃতিক। অতঃপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে হিসিয়ে বলল, আগেই বলেছিলাম তোকে, ডার্ক রোমান্স আমার বেশ পছন্দ। কৃতিকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ও এমন দ্রুত নিঃশ্বাসে ভরকে চায় অরু। শুষ্ক ঢোক গেলে শুধায়, কি 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 হয়েছে আপনার? অরুকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তপ্ত আওয়াজে কৃতিক বলে, বেবি, from now on I won't be gentle anymore. Be a good girl, okay? অরু হকচকিয়ে উঠে বলল, কি? অরুর আশ্চর্যের সীমানা তুঙ্গে। ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ঝুলিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ডক্রাফট বের করতে করতেই কৃতিক বলল, ভয় নেই, আমার সাথে থাকলে অভ্যাস হয়ে যাবে। রিসর্ট থেকে বাড়িতে ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফর্মাল গেট আপ রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেকদিন ভার্সিটিতে যেতে পারেনি ও। গতকাল উইকেন্ড ছিল বলে বাড়িতেই সময় কাটিয়েছে, আর আজ হুট করেই ডিপার্টমেন্ট প্রফেসরের মিটিংয়ে জরুরি তলব পড়েছে ওর, না গেলেই নয়। তাই তো অরুকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরেছে কৃতিক। তবে বিপত্তি ঘটেছে অরুকে নিয়ে, সেই যে রিসর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনও সেখানেই বসে আছে। ওর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে, তবে কৃতিকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হলরুমের কাউচে বসে টিভি দেখতে দেখতে অরুর চোখ গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতো লাইট ব্লু শার্টের ফুল স্লিভ হাতায় বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের এক পাশে ঝুলছে তার ল্যাপটপের ব্যাগ। আজ অনেকদিন পরে ক্লিন সেভ করায় ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে।
কৃতিককে আর চোখে এক ঝলক পরক করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথায় চড়ে বসলো অরুর। তৎক্ষণাৎ মুখ ঝামটি দিয়ে কৃতিকের দিক থেকে চোখ সরিয়ে টিভি দিকে তাকিয়ে বিড়বিড়ে বলল অরু। দয়া মায়াহীন নির্দয় পাষাণ সাইকো বদমাইশ লোক। অরুণা তো অভিযোগ আর গালাগাল বোধ হয় কৃতিক শুনেও শুনল না, বরং এগিয়ে এসে অরুর কপালে টকাশ করে একটা গভীর চুমু দিয়ে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কাণ্ডে কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইগনোর কর আমার পছন্দ নেই অরু। তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার উপর জিদ ফলাতে নিচের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই, কিন্তু আমাকে ইগনোর বা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না, আর কখনোই না। অরু এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলল, আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখের মধ্যে চোখ রেখে বলল, তুই আমার সম্পত্তি বেব, তুই সবকিছু আমার জন্য বিলং করে। যেভাবে খুশি তোকে সেভাবে আদর করার অধিকার রাখি আমি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি, তত তাড়াতাড়ি তোর কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দুগালে চুমু খেয়ে কটগটিয়ে বেরিয়ে গেল কৃতিক। ওর শরীরে সত্যি সত্যিই ভালো নেই। সকাল থেকেই জ্বর জ্বর ভাব, শরীর ম্যাচম্যাচ করছে। আগের রাতে না ঘুমানোর দরুন মাথাটাও ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটা বড় জরুরি। তাই কৃতিকের অর্ডার করে রেখে যাওয়া খাবার আর ওষুধ খেয়ে হলরুমেই চাদর টেনে ঘুমিয়ে পড়ে অরু। একটা দুঃস্বপ্নের মাঝপথে আটকে গিয়ে ওর যখন হুট করে ঘুম ছুটে যায়, তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছে কোনোটারই নেই ওর। অগত্যায় ধরফরিয়ে শোয়া ছেড়ে উঠে বসলো অরু। ঠান্ডার মধ্যেও শরীরটা ঘামে ভিজে চপচপ করছে। হাঁপাড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয়ে জর্জরিত চুপসে যাওয়া মুখমণ্ডলটা বেশ অনেকক্ষণ লাগলো স্বাভাবিক করতে। কিছুক্ষণ একইভাবে বসে থেকে হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকুকে মুছে চারিদিকে চোখ বুলালো অরু। রুমটা অন্ধকারে ছেয়ে আছে, হয়তো কৃতিক এখনো ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়াল ছানার ডোরা। কৃতিকের বাড়ির ফ্রি সার্ভিসের আগের থেকে বেশ নাদুস নুদুস হয়েছে সে। এই বাড়িতে আসার পর কয়েকদিনের মাথায় সুস্থ সবল টকবগে ডোরাকে দেখে বেশ আশ্বস্ত হয়েছিল ওরও। মনে মনেই ভেবেছিল, সবাই মিথ্যা বলে, আমার জায়ান্ট কৃতিক এতটাও খারাপ না। কিছুক্ষণ ধরে বসে বসে ডোরা নড়াচড়া লক্ষ্য করার পরে কয়েকবার নাক টেনে ভেতরে অনেকটা ঠান্ডা বাতাস পুড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে গেল ওরু। অতঃপর ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে পুনরায় ফিরে এলো হলরুমে। এখন সত্যি শরীরটা বেশ হালকা লাগছে, মেজাজটাও ফুরফুরে। অগত্যাই ডোরাকে কোলে নিয়ে ওরু নিয়ে বসেছে টিভি দেখতে। আজকাল এ বাড়িতে থাকা সত্ত্বেও ডোরাকে সময় দিতে পারে না ওরু। কি করেই বা দিবে? আরেকজনের হাজার রকমের মুড সুইং মেটাতেই ওর ছোট্ট জীবনটা ফালাফাল। কখনো বিরক্ত হবে তো কখনো আদর করবে, কখনো চড়িয়ে গাল লাল করে দেবে তো কখনো নিজেই সেখানে মলম ঘষবে। কি মুশকিল! রিভার দিয়ে এক করে টিভি চ্যানেল পাল্টাচ্ছে ওর। কোনো কিছুই ভাল লাগছে না। বিদেশি চ্যানেলের ছাতার মাথা কিছুই বোঝার জো নেই। এদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্যও নেই ওর। যখন টিভির চ্যানেল পাল্টাতে গভীর মনোযোগী, তখন বাড়িতেই ফিরেছে কৃতিক। হলরুমে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ি ভেঙিয়ে রুমে গিয়ে গলা উঁচিয়ে ডাকতে শুরু করে ওরুকে। ওরু, ওরু, ডাকছি আমি, রুমে আয়। সকালের আগে এখনো ভাটি পড়েনি ওরু, তার উপরে এখন আবার উদ্ভ্রান্তের মতো রাগে রাগে গলায় ডাকছে কৃতিক। কৃতিকের চোখের সামনে পড়লেই সকালের কথা মনে পড়ে যায় ওর। লজ্জা আর অভিমান দুইটাই তরতরিয়ে বেড়ে যায় তৎক্ষণাৎ। ওই জন্যই হয়তো ওরও আর বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ ঘামটি মেরে বসে রইল কাউচের উপরে। ওদিকে ওরও রুমে আসছে না দেখে কৃতিক রাগে ফোঁস করে উঠে তীব্র গলায় বলল, ওরুর বাচ্চা, রুমে আয়, নয়তো তুমি একবার নিচে এলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সকালে কথা ভুলে গেছিস? না, ওরে এবার এলো না। কৃতিকের মেজাজ এতক্ষণে সপ্তম আসমানে উঠে গিয়েছে। এত তেজ কেন এই মেয়েটার? কৃতিক এতটুকু তো কোলে নিয়ে আদরি করতো ওকে, খেয়ে তো আর ফেলতো না। তার উপরে এলো না ওই ছড়ানোময় পিচ্ছে ওরও। কৃতিক বিরক্ত হয়ে পায়ে জুতা জোড়া দুটোকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে তরতর করে নিচে নেমে এলো। কৃতিক যখন সেই সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগে মেগে ওরুকে কিছু বলবে, তার আগে ওর চোখ গেল চলন্ত টিভির স্ক্রিনে। বেশ বড়সড় ইংলিশের হেডলাইন। ওরু ছড়াছড়ি চোখে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে ওরু বলে ওঠে,
কিয়ারা রোজারিও তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি 19 শতকে ওনার করা প্রতিটা শর্ট ফিল্ম, সিরিজ, মুভি সব কিছুর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখনো চেহারায় বার্ধক্যর চিহ্নটুকু অবধি নেই, অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজে কি বলেছে এসব? ওনার নাকি 2 সন্তান। সারা জীবন তো টিভির পর্দায় একজনকেই দেখে এলাম, তাহলে আরেকজন কোথায়? অরুর কথা কৃতিকের কানে আদৌ পৌঁছেছে কিনা তার হদিস নেই। নিউজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও যেভাবে খালি পায়ে নিচে নেমে এসেছিল সেভাবেই উপরে উঠে গেল। কৃতিক চলে যেতেই অরুর ভ্রম কাটে। কোনোরূপ বাক্য আদান প্রদান না করেই কৃতিক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় আসতেই অরু নিজেই ডোরাকে রেখে কৃতিককে অনুসরণ করে উপরের রুমের দিকে এগিয়ে যায়। রুমে প্রবেশ করে অরু দেখতে পায় দক্ষিণ দিকে যে কাচের দেয়ালটা আছে সেখানে মুখ করে 2 পকেটে হাত গুজে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কৃতিক। অরুর মনে এক অজানা আতঙ্ক খচখচ করছে। নিজের উদ্বিগ্নতা দমাতে না পেরে বিস্ময়ে হতভম্ব হয়ে প্রশ্নটা ছড়িয়ে ফেলল ও। কি হয়েছে আপনার? আপনি কি কিয়ারা রোজিওকে ব্যক্তিগতভাবে চেনেন? আহত গলায় উল্টো শুধালো কৃতিক। আমার নাম কি অরু? অরু ঠোঁট উল্টে অস্ফুটেই জবাব দিল, আপনার নাম তো জায়ান কৃতিক। কথা শেষ করার আগে কিছু একটা আঁচ করতে পেরে থেমে গেল অরু। কৃতিক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু ছাড়া বড়া হলো অরুর। চমকে গিয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে অরু বলল, তার মানে আপনি এই কিয়ারা রোজিওর বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে অজান্তেই মুখের উপরে 2 হাত গিয়ে অরু বলে ওঠে, আপনি ঠিক আছেন? কৃতিক জবাব দিল না। এগিয়ে গিয়ে খাটের উপরে বসে অরুকে নিজের কাছে টেনে এনে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকালো অরুর ছোট্ট পেটে। ওর এমন কাতর ব্যথাতুর স্পর্শে জমে গেল অরু। যে মানুষটা সবসময় ওরকে নিজের বুকে ঠাঁই দিয়ে এসেছে সে কিনা আজ হুট করেই অরুর বুকে মুখ লুকালো। কৃতিকের মা মারা গিয়েছে। যেভাবেই থাকুক না কেন মা নামক নারীর টানটুকু পৃথিবীর বুক তো অন্তত জীবিত ছিল। আর আজ সে বিনা সুতোর বাঁধনটাও ছিন্ন হলো। কৃতিকের কষ্ট পাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। তাহলে কৃতিক কেন চুপচাপ বসে আছে? কেন বা মায়ের কথা বলে বিলাপ করে কান্না করছে না এখনো? জানা নেই ওর। ও তো কেবল নিজের ছোট্ট 2 হাত কৃতিকের পিঠে হাত বুলিয়ে দিতেই ব্যস্ত। এভাবে নিঃশব্দে শুধু ভারী নিঃশ্বাসের আদান প্রদানে কতটা সময় যে অতিবাহিত হয়েছে জানা নেই ওর। ভীষণ হৃদয় বিদারক নিস্তব্ধতা কাটিয়ে কৃতিকের ফোনটা যখন ভাইব্রেট হয় তখনই ভ্রম ছুটে যায় ওর। ও কৃতিককে বুকের মধ্যে আগলে রেখেই 1 হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে প্রত্যয় বলে, বাইকে লস অ্যাঞ্জেলসে যেতে হবে, ওনার মায়ের শেষ কার্য ওখানেই সম্পূর্ণ হবে। ওরও মিনমিনিয়ে বলল, ওনার মা কি ওনাকে একবারও দেখতে চায়নি? জবাবে প্রত্যয় বলে, শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়েছিলেন ছেলেকে এক নজর দেখার জন্য। কিন্তু ভাই ইচ্ছে করেই নানা বাড়ির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বহু বছর আগেই, তাই শেষ ইচ্ছে আর পূরণ হয়নি ওনার। ওর কিছুটা হলেও ঘটনার সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ। তারপর কৃতিকের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল দুটো 2 হাতে আজলা করে ধরে শুধালো, আমার শাশুড়ি মাকে যে সবসময় টিভিতে দেখাতো আগে বলেননি কেন? কৃতিক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওরুর পানে। ওরু এবার পুনরায় বলল, শেষকৃত্যের জন্য আপনি কাল LA যাচ্ছেন তাই তো? কৃতিক হেসে চোখ মাথা নাড়লে ওরু বলে, তাহলে এই সুযোগে আমিও একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সবকিছু মেনে নেবেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, আপনি ফিরে এসে দেখবেন সবকিছু স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। মা আপা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটি যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়ি ফিরব। উইকেন্ডে রাত জেগে মুভি দেখব। অর্ণব ভাইয়া, সায়র ভাইয়া আর এলিসা আপুর সাথে সুযোগ পেলেই ট্যুরে যাব। আমাদের স্বপ্নের মতো সংসার হবে, কথা দিচ্ছি আমি। এই জীবনে আর কখনো একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজন আলাদা হব। এটাই শেষবার। ওর প্রতিশ্রুতির পালা শেষ হলে কৃতিক পুনরায় ওরুকে দাঁড় করিয়ে ওর বুকে মাথা রাখে। চোখ দুটো আবেশে বন্ধ করে নির্লিপ্ত গলায় বলে, এত সত্যি বলে পুরো দুনিয়াতেই তুই ছাড়া আমার আর কেউ নেই ওরু।
তুই না থাকলে এই বাড়িটার মতোই আমার হৃদয়টা ফাঁকা হয়ে যায়। কি ভীষণ যন্ত্রণায় কাতরায় আমি, সেটা কেবল আমার হৃদয় জানে। তুই আমার অবসেশন ওরও, আমার মাদকতা, আমার স্লিপিং পিল, আমার দিন, আমার রাত, আমার আশা, আমার গরণ, আমার ভাঙন, আমার জীবন, আমার মরণ, সব কিছুই তুই। তাই কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করিস, সেদিন তোর যন্ত্রণাদায়ক ভাগ্য আমি নিজের হাতে লিখব। গাড়িতে বসে বসেই কালকে অরুকে বলা ব্লেডের মতো ধারালো কথাগুলো ভাবতে ভাবতেই আজ আবারও আওড়ালো কৃতিক। আই রিপিট, আমার থেকে দূরে গেলে তোর জীবনে কালবৈশাখী ঝড় তুলে ছাড়বো আমি। পরন্ত বিকেলের সাইক্লিনের মাত্রায় ইকো পার্কের শেষ প্রান্তে এসে থামলো অর্ণব আর অ্যালিসা। অর্ণব বরাবরই ম্যাকবুক, কম্পিউটার, কিবোর্ড এইসব নিয়ে পড়ে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু আজকাল অ্যালিসার পাল্লায় পড়ে প্রায়শই বিকালের দিকে সাইকেল নিয়ে কিংবা হেঁটে হেঁটে বের হতে থাকে ওরা। এলিসা আবার সম্পূর্ণ ভিন্নধর্মী মেয়ে। সে অ্যাথলেটিক গার্ল, দৌড় ঝাঁপ, লাফালাফি, মারামারি এসবের শীর্ষ অবস্থান ওর। দুই মেরুর দুই প্রান্তের প্রেমিক যুগলের মিলে থাকাটা নেশাটা বেশ কষ্টসাধ্য। তবুও অ্যালিসাকে বসে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে অর্ণব। মনে মনে ভাবে, ভালোবাসি, ফেলে তো আর দিতে পারবো না, কিন্তু এই বদমেজাজি উড়নচণ্ডী মেয়েটার একটা দফারফা করতেই হবে এবার। অ্যালিসা সাইকেলের চেইনে চোখ বোলাতে বোলাতে শুধালো, কি ভাবছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে আশেপাশে পরখ করতে করতে চট করে বলে ওঠে, দেখ গেলি ওখানে একটা চার্চ। অ্যালিসা এক নজর সেদিকে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে বলে, তো তো মানে চল গিয়ে ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। ওপরে ওপরে অ্যালিসাকে পটালেও মনে মনে অর্ণব ভাবে, পশ্চাৎ মহিলা, একবার চার্চে চল। ফাদারের কাছ থেকে বশীকরণ পানি পড়া এনে যদি না খাইয়ে দিয়েছি তোকে, তবে আমার নামও অর্ণব সায়ন্ত নয়। অর্ণবের কথায় অ্যালিসা কিছু একটা ভাবলো, তারপর না সূচক মাথা নাড়িয়ে বলল, না, যাবো না, সন্ধ্যা হয়ে আসছে, চল ফিরে যাই। অর্ণব তৎক্ষণাৎ নিজের সাইকেলটা ফেলে দিয়ে এগিয়ে এসে অ্যালিসার বাহু আঁকড়ে ধরে বলল, এমন করে না জান, সামনে বিয়ে করতে হবে না, একটুখানেরই তো ব্যাপার, চলো না প্লিজ। অর্ণবের এমন আহাজারিতে অপারগ অ্যালিসা ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে চল। অর্ণব খুশি মনে অ্যালিসাকে ধরে নিয়ে চার্চের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে উদয় হলো সায়র। সায়রকে দেখা মাত্রই বিরক্তিতে চিরবিরিয়ে উঠে অর্ণব বলে, শালা বিরিয়ানির অ্যালার্জি, আসার আর টাইম পেলি না? সায়র কথা বলার ফুরসত পাচ্ছে না, এখনো হাঁপাচ্ছে। তা দেখে অ্যালিসা অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর অর্ণব, আগে ওকে শ্বাস করার সুযোগ দে। অর্ণব থমথমে গলায় বলল, দিলাম। বেশ অনেকক্ষণ পরেই পানি পান করে খানিকটা শান্ত হয়ে অর্ণবের উদ্দেশ্যে সায়র বলে, জ্যাকে, তোর প্রেমের 12টা বাজলো বলে দোস্ত। অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল, কেন, কি হয়েছে? তোকে না ঘুরে আসতে বললাম অরুর বাসার সামনে থেকে? এতটুকু দায়িত্ব পালন করতে পারিস না? ম্যানারলেস কোথাকার। আরে সেখানেই তো গিয়েছিলাম, গিয়ে দেখি আরুদের অ্যাপার্টমেন্টের অন্য ভাড়াটিয়া উঠেছে, আরুরা নেই। অর্ণব বড় বড় চোখ করে বলল, নেই মানে? হুট করে কোথায় গেল অরুরা? সায়রের কথায় অর্ণবের গলা শুকিয়ে এসেছে। অ্যালিসা অর্ণবের ভয়াত্মক চাহনি দেখে আগ বাড়িয়ে সায়রকে শুধালো, আজ প্রায় 10 দিন হতে চল, যে কে এখনো এল থেকে ফেরেনি। সায়র না সূচক মাথা নাড়িয়ে বলল, ওর মায়ের কিছু উইশ ছিল, সেগুলো ও আর ওর ভাই মিলে পূরণ করতে করতেই শুনেছি টাইম লেগেছে, তবে আজ কিংবা কালের মধ্যে তো ফিরে আসার কথা। সায়রের কথা এবার অ্যালিসার কপালেও চিন্তার ভাঁজ পড়ল। ও একটা ভয়াত্মক সূত্র ঢোক গেলে পেছনে খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মশালা চার্চের দিকে তাকিয়ে বুকে ক্রুশ এঁকে বিড়বিড়িয়ে বলল, আই উইশ এভরিথিং উইল বি ভেরি ফাইন আমিন। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ, ছায়া পথ ধরে হাতে ছানিকার সেই পিছু টান, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। গাড়ির প্লেলিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতেই সহসা থেমে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। জানালার কাঁচ নামিয়ে সেই তখন থেকে নিকোটিনে ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক, যার দরুন গাড়িটা থেমে যাওয়া সত্ত্বেও প্রত্যেকে আগ বাড়িয়ে আর কিছু প্রশ্ন করল না ও, বরং মসৃণ
চামড়া দিয়ে তৈরি প্রশস্ত গদিতে পায়ে পা তুলে বসেই দুঠোঁটের ফাঁক দিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে অন্য হাতে মোবাইল তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট দিয়ে ইমোজি দিয়ে সেভ করা একটা নাম্বারে। কৃতিক কলে ব্যস্ত এই সুযোগে গাড়ি থেকে সহসা নেমে গেল প্রত্যয়। আজ 13 দিনের মাথায় লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে ওরা। কৃতিকের মা বড় পর্দার সবের তারকা, সেই হিসেবে অনেক বেশি দায় দায়িত্ব আর ফর্মালিটিস ছিল সেখানে। এছাড়া বেশ কিছু ইন্টারভিউ তো ছিলই। কিয়ারা রোজারিওর দ্বিতীয় ঘরের সন্তান রয়েছে ঠিকই, তবে সে একা হাতে সকল দায়িত্ব সামলানোর মতো এতটাও বড় নয়। একসাথে অনেকগুলো ধরনের ফলস্বরূপ পরিস্থিতিতে বদলে গিয়েছে তখন। অগত্যই ইচ্ছা না দেখা সত্ত্বেও সেখানে যেতে হয়েছিল কৃতিককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকু অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকো ফিরে আসার আগে ওরুকে নেয়ার উদ্দেশ্যে ওদের ভবনের সামনে এসে গাড়ি থামাতে নির্দেশ করে কৃতিক। প্রত্যয় নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো অনুকে দেখে না বহুদিন। কৃতিক আর ওরুকে নিয়ে সেই যে রাগারাগি হলো, তারপরে প্রতিদিন ফোনে কথা হলেও মায়ের ভরে ততস্ত্র অনু সামনাসামনি দেখা করার সাহস করে উঠতে পারেনি আর। তাছাড়া গত 13 দিন ধরে তো ফোনের যোগাযোগটুকুও পুরোদমই বন্ধ। এই জন্যই তো বহুদিনের দূরত্বে প্রত্যয়ের হৃদয়টাও পুড়ছে খুব। দিনের আলোকে পায়ে মারিয়ে সন্ধ্যা নেমেছে এই তো কিছুক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনো সূর্যের সোনালি আবিরের ছটা। গোধূলি সন্ধ্যায় তীব্র হওয়া হয়েছে প্রকৃতি, যার দরুন ভবনের পাশে টাঙানো যুক্তরাষ্ট্রের বিশাল সাইজের এক ফালি পতাকাটা পতপত করে উঠছে। সেই সাথে উঠছে প্রত্যয়ের কপাল ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। নতুন করে টাঙানো পতাকাটাতে এক নজর বড় করে তরা গতিতে ভবনের দিকে চোখ সরিয়ে নিল প্রত্যয়। একতলা দুতলা ছাড়িয়ে নজরবন্দি হলো 3 তলায় অবস্থিত কর্নারের অ্যাপার্টমেন্টটা। ভর সন্ধ্যা বেলাতেও সেথায় নিকোষ কালো অন্ধকার বিরাজমান। কোনো রুমে এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো ভবনে এই একটা অ্যাপার্টমেন্টেরই এই হাল দেখে বিস্ময় বিমূঢ় হলো প্রত্যয়ের হাসি হাসি মুখখানা। অনু রুমের টানা বারান্দায় চোখ বুলিয়ে অস্ফুটতেই বিড়বিড়িয়ে প্রত্যয় বলে, ব্যাপারটা কি? অনু তো সব সময় ঘরের সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেয়, তাহলে আজ কোথায় গেল সব? প্রত্যয়ের অযাচিত ভাবনার ছেদ ঘটে কৃতিকের দ্রুত পায়চারির আওয়াজে। ও চোখ ঘুরিয়ে দেখতে পায় এই ঠান্ডা হাওয়ার মাঝেও নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানে ফোন আর হাতে সিগারেট নিয়ে ক্রমাগত পায়চারি করছে কৃতিক। চেহারার ভীষণ তীক্ষ্ণতা আর বিরক্তির ছাপ দেখে মনে হচ্ছে কোনো কিছুর অপারগতা জিদের তোপে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। ক্রমশ একই নাম্বারে ডায়াল করতে করতে চোয়াল শক্ত হয়ে উঠেছে কৃতিকের। এদিকে ওদিকে পায়চারি করতে করতেই বলে ওঠে, ওরু জান বাচ্চা আমার, প্লিজ ফোনটা তোল। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভাল লাগে না আমার। অথচ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে ছাড়িস আমাকে। এত কেন নির্দয় তুই? কৃতিকের বেপরোয়া আর উদ্ভ্রান্ত ভঙ্গিমা নজরে এলে প্রত্যয় এগিয়ে এসে শুধালো, এনি প্রবলেম ভাই? কৃতিক সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে 3 তলার দিকে এক ঝলক তাকিয়ে ভরাট গলায় বলল, অনুকে কল দাও প্রত্যয়, আমার বদমাইশ বউটা কল তুলছে না। কৃতিকের কথা শুনে প্রত্যয়ের ভিতরটা ধক করে উঠল আচমকায়। ও তৎক্ষণাৎ গলা খাদে নামিয়ে বলল, অনু তো সকাল থেকেই কল তুলছে না ভাই। আমি ল্যান্ড করার পর থেকেই কল দিয়ে যাচ্ছি, ফোন অফ। প্রত্যয়ের কথায় কৃতিকের শক্ত চোয়াল ধারালো হয়ে উঠল কিছুটা। বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরটা পুনরায় চলে গেল 3 তলায় টানা বারান্দায়। তিমিরে ঢাকা বারান্দায় দিকে কয়েক সেকেন্ড তাকাতেই চট করে কৃতিকের সুকৌশলী মস্তিষ্কটা খারাপ কোনো কিছুর পূর্বাভাস অনুভব করল। তৎক্ষণাৎ পেশিবহুল হাত দুটো মুষ্টিবদ্ধ করে উঠল ওর। ছুরির ফলার মতো ধারালো নজরটা প্রত্যয়ের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক হুমকির স্বরে বলল, প্রত্যয় উপরে যাও, ভেতরে কে আছে না আছে, কে কি করছে, কে কি বলছে, কিছু দেখার দরকার নেই। সোজা গিয়ে ওরুকে টানতে টানতে নিচে নিয়ে এসো। কৃতিকের কথাই হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যয় ভবনের দিকে চলে গেলেও কৃতিকের মন বলছে ওর উপরে নেই। ওর যদি উপরেই থাকতো তবে তো ঠিকই টের পেত কৃতিকের হৃদয়। আর ওই জন্যই সেই সন্দেহটুকু হঠাৎই প্রত্যয়কে পাঠালো। প্রত্যয় চলে গেলে কৃতিক গাড়ির ডিকিতে হেলান দিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয়ের লীলেহান।
একটা মেয়ের জন্য আর কত? আগে তাও শারীরিক মানসিক দুটোই দূরত্ব ছিল, ভালোবাসাটা একতরফা ছিল। কৃতিক নিজেকে ব্যাপকভাবে সামলে নিয়েছে বহু বছর, কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গিয়েছে। অরু শরীরের প্রত্যেকটা খাঁচে খাঁচে কৃতিকের তীব্র ভালোবাসার স্পর্শ জড়ানো, সেই সাথে হৃদয় উপচানো মায়া তো আছে। এখন কি করবে কৃতিক? এই হারানোর ব্যথাটা যে বড্ড যন্ত্রণাদায়ক, ওর কি তা বোঝে না? খানিকক্ষণ চোখ দুটো বন্ধ রেখে ওরকে খুব কাছ থেকে অনুভব করতে করতেই অস্ফুট আওয়াজ ভেসে এলো কৃতিকের গলা থেকে। আই সোয়ার ওরু, তোকে খুঁজে পেলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ডিরেক্টর রিচার্ডের মুখ থেকে শব্দ এখানেই বের হতেই লাইটের সামনে দাঁড়িয়ে একের পর এক সুদর্শন পোজ দিতে শুরু করলো সায়র। সেই সাথে শুট চলছে সামনে সামার ফেস্টিভ্যাল। বছরের শুরু থেকে এই সময় এসে ফটোশুটের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়ে সায়র। রোগা পাতলা লম্বাটে গড়ন আর ব্রাউন স্কিন টোনের সায়রের নিখুঁত চেহারা আর আত্মবিশ্বাসী র্যাম্প ওয়াকের দরুন গুচি, লুই ভিটন, নাইক, ক্যালভিন ক্লাইনের মতো পৃথিবীর সেরা নামি দামি প্রায় অনেকগুলো ব্র্যান্ডেরই সুপার মডেলের খেতাব পেয়েছে সায়রের ঝুলিতে। এত সাকসেস আর প্রতিপদের বাইরে গিয়ে না পাওয়া তালিকাটাও বৃহত্তর। আর এখন এই সময় এসে সবচেয়ে বেশি প্রয়োজন ওর এই জীবনে, সেটা হলো জীবনসঙ্গী, যাকে এখনো খুঁজে পাওয়া হয়নি সায়রের। কি জানি কবে পাবে, তার নামেই বা লেখা আছে ওর ভাগ্যজোড়া। ডিরেক্টর সাহেব প্যাকআপ বলতেই সায়র দ্রুত হেঁটে মেকআপ রুমে চলে গেল। ওর পেছনে পেছনে গেল আরো দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। সায়র এগিয়ে গিয়ে চেয়ারের উপরে গা ছেড়ে বসতেই কি বসেনি তার আগেই ঝিমঝিম আওয়াজে ভাইব্রেট হলো ওর মোবাইলটা। কে কল দিয়েছে দেখার জন্য মোবাইলটা চোখের সামনে ধরতেই তড়াক করে লাফিয়ে উঠল সায়র। ফোনের স্ক্রিনে কৃতিকের রাগি রাগি চেহারাটা ভাসছে, তার উপরে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা আছে ব্রিটিশ হিটলার। কৃতিক কল করেছে, তাও এই সময় ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মনে মনে সায়র বলে, এবার কি করব, কি উত্তর দেব? কলটা কি কেটে দেব? কিন্তু কল না ধরলে তো আরেক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিং সেটে এসে তিলিয়ে যাবে, তখন আবার মান ইজ্জতের ব্যাপার। কিছুক্ষণ একইভাবে ফোনের দিকে চেয়ে থাকে, চোরের মতো এপাশ ওপাশ তাকিয়ে কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ফোন রিসিভ করে ভয়ে ভয়ে কানে ধরল সায়র। ফোন তোলার সঙ্গে সঙ্গেই এপাশ থেকে হ্যালো ট্যালো বলার কোনো ফুরসত না দিয়ে ওপাশ থেকে চেঁচিয়ে উঠল কৃতিক। শায়রের বাচ্চা, আমার ওরু কই? কৃতিকের কথাই ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস চালো সায়র, মনে মনেই বলল, জানতাম যত দোষ সায়র ঘোষ। শায়র, উত্তর দে। অর্ণবকে আমি বলে যাইনি ওর দিকে খেয়াল রাখতে। কোথায় হতচ্ছাড়া, ওরুকে খুঁজে না পেলে কিন্তু এলিসাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে অন্যত্র বিয়ে দেবো, কথাটা বলে দিস ওকে। কৃতিক রাগে কাঁপছে, কথার টোনে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। তাই সায়র আর কোনো রূপ মস্করা কিংবা ভনিতা না করেই বলল, আরও যে নেই সেটা আমরাও 2 দিন আগে জেনেছি। তোর কথা মতো খোঁজ নিতে গিয়ে জেনেছি। পরে উপায়ন্তর না পেরে অর্ণব আরুর বোনের ফোন নাম্বার জোগাড় করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। ফোনটা বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টই। কৃতিক ক্রোধে ফেটে পড়ে বলল, হাতারাম, তাহলে কেন আগে জানাস না আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? সায়র ভয়ার্থক কণ্ঠে বলল, তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহস কুলাইনি। ওর কথায় কৃতিক দাঁত খিচে বলে ওঠে, তা এখন কি আমি ঠিক আছে? তোর কি মনে হয়? সায়র জবাব দিল না। অপর পাশে নীরবতা আঁচ করে কৃতিক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলায় একটু খাদে নামিয়ে বলল, অর্ণব কোথায়? ফোন কেন তুলছে না ও? সায়র বলল, তোর ভয়ে ফোন টোন বন্ধ করে কোথায় যেন ঘাপটি মেরে আসে, মেবি এলিসার বাসায়। ফাক অফ। কৃতিক শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গেই পিটপিট করে কলকাটার আওয়াজ ভেসে এলো। সায়র একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। অতঃপর পরেক্ষণেই কপাল জুড়ে শুষ্ক চিন্তার ভাঁজ পড়ল ওর। আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো সায়র, কোথায় যেতে পারে আরু? একটা ক্রোধিত গর্জনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে মারল কৃতিক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু ওরু কেন, ওরুর একটা চিহ্ন পর্যন্ত পড়ে নাই কৃতিকের জন্য। আর এই ব্যাপারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কৃতিককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা আর মস্তিষ্কে জ্বলতে থাকা আগ্নেয়গিরির দাবানল যেন একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপে নিজের অজান্তেই বারবার হাতের পিঠ দিয়ে নাক ঘষে যাচ্ছে সেই সন্ধ্যা থেকে।
মাথাটাকে সামান্য একটু কণিকের নিস্তার দিতে দিয়াশালাই দিয়ে আবারও সিগারেট ধরিয়ে নতুন উদ্যমে নিকোটিনের ধোঁয়া বাষ্পিত করতে ব্যতিব্যস্ত হলো কৃতিক। সন্ধ্যা থেকে কতবার যে স্মোক করেছে সে খেয়াল নেই ওর। সিগারেটে পুড়ে সুন্দর ডার্ক ব্রাউন পুরুষালী ঠোঁট জোড়া এক রাতেই কেমন তামাটে রং ধারণ করে ফেলেছে। সেই সাথে আকাশে মিটিমিটি করে জ্বলছে শোকতারা। তমসাচ্ছন্ন রাতেই পুরো শহর ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু কৃতিকের দু চোখে। ওর ঘোর লাগানো নিদ্রাহীন চোখ দুটো জড়িত শুধু অরুর বসবাস। মেয়েটা হারিয়ে গিয়েও ঘুমাতে দিচ্ছে না। কি আশ্চর্য! কৃতিক যখন বাইরে হেলান দিয়ে স্মোক করতে করতে হিজিবিজি ভাবছিল, তখন হুড়মুড়িয়ে ছুটে আসে প্রত্যয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে কৃতিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে বড় করে দম নিল। সেই সাথে হাত দুটো দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো কিছুক্ষণ। নিস্তব্ধ রাতে শুনশান পরিবেশে হাঁপানোর মতো ওঠানামা করছে প্রত্যয়ের বক্ষদেশ। কোনো মতে নিজের ব্যাদকেশ করে অস্পষ্ট আওয়াজে প্রত্যয় শুধালো, আপনার ফোন কোথায় ভাই? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ফেলে দিয়েছে। কোথায় ফেলেছেন? কৃতিক চোখ দিয়ে ইশারা করলো পাহাড়ের ঢালে। প্রত্যয় সেদিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোঁজ নিয়েছি ভাই, অরুরা সান ফ্রান্সিসকোর কোথাও নেই। কৃতিক বলল, শুধু স্যান ফ্রান্সিসকো না, পুরো ইউএসএতে যে নেই সেটা আমিও জানি। থাকলে লোকেশন ট্র্যাক করা যেত। অন্য কোনো ইনফরমেশন থাকলে বলো। প্রত্যয় ঠোঁট কামড়ে বলল, ডক্টর অ্যাডওয়ার্ডের চেম্বারে গিয়েছিলাম। কৃতিক এবার সচকিত হয়ে শুধালো, কি বলছেন উনি? উনি বলেছেন বেশ কিছুদিন ধরেই নাকি আজমেরি ম্যাম নিজের চিকিৎসাপত্রের সব কিছু গোছাচ্ছিলেন। এমনকি ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছিলেন কোনোভাবে এখন দেশে ফিরতে পারবে কিনা। প্রত্যয় বাকি কথা শেষ করার আগেই কৃতিক বলল, এবার সবকিছু ক্লিয়ার প্রত্যয়। আজমেরি শেখ তার মেয়েদের নিয়ে বাংলাদেশে চলে গেছে, কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এই কাজে হেল্প কে করলো? কোম্পানির হেল্প নিলে তো আমার কানে ঠিকই পৌঁছাতো। তাহলে কার এত সাহস? প্রত্যয় এত বেশি ঘাটালো না, বরং উল্টো প্রশ্ন ছুড়ে বলল, কিন্তু ভাই বিডিতে ফিরে কোথায় যেতে পারে? প্রত্যয়ের কথায় কৃতিক একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আজমেরি শেখের দৌড় জেকে গ্রুপ আর কৃতিক কুঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ। পরক্ষণেই ভ্রু কুঞ্চিত করে কিছু একটা ভেবে কৃতিক বলল, আচ্ছা, আজমেরি শেখের অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এতে ইনভলভড? প্রত্যয় নাসূচক মাথা নাড়িয়ে বলল, না ভাই, রাজ বাবা মায়ের একমাত্র ছেলে। তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। সেদিন আপনার সাথে ঝামেলা হওয়ার পর রাজ ওর বাবা মায়ের নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সামনে পড়ুক। ভেরি গুড, তুমি চাও। রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাসূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধালো, ভাই আপনি? কৃতিক আরও একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, সময় হলে চলে যাব। ইউ শুড গো। প্রত্যয় আর কথা বাড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে জায়গাটা ত্যাগ করে। দিস ফাকিং অবসেশন। প্রত্যয় চলে যেতেই গভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর সজোরে পাঁচ বসিয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ভেঙে চৌচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভঙ্গ কাঁচ। সেই সাথে ধারালো কাঁচ আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের হাতের বেশ কয়েকটা আঙ্গুল থেকে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলকও না তাকিয়ে উল্টে একের পর এক ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে ওঠে হিংস্র গলায় কৃতিক বলে, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়, নিজের সবকিছু আমার মাঝে বেলে দিয়ে হাজারটা মিথ্যে প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে ছেড়ে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবার কলিজা কাঁপলো না তোর? আমি তোর আদতে কি হাল করবো সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জায়ান কৃতিকের আসল চেহারাটা এবার তুইও দেখবি। কি ভেবেছিলে পেয়েছি বলে ছেড়ে দেব? মোটেই না। জায়ান কৃতিক এতটাও সাধু পুরুষ না। ভালোবাসার দহনে একটু একটু করে পুড়িয়ে মারবো তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তোকে যেদিন পুরোপুরি ভাঙতে পারবো সেদিন আমার এই বুকে ঠাঁই পাবি তুই, তার আগে আর নয়। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নিচে গিয়ে কৃতিকের থেকে দূরত্ব বজিয়ে সেখানেই ঢপ করে বসে পড়েছে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমে চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকোর মূল শহরের দিকে নিষ্প্রবহ চোখে তাকিয়ে মনমনেই প্রত্যয় বলে, ভাইকে কি করে বোঝাই আমার চোখও যে আজ আর ঘুম নামবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটারের দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজে পাবো? আর কি দেখা হবে আমাদের?
অযাচিত প্রশ্নের উত্তর মেলে না আর, উল্টেই প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতেই ছেয়ে যায় হৃদয়ের শহর। সহসায় হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয়। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত দুফোঁটো নোনা জল। তৎক্ষণাৎ ছাতির হাতায় উল্টো পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাতড়ে কাউকে কল লাগায় ও। ওপাশ থেকে কে কি বলল সেটা বোঝা গেল না। এপাশ থেকে প্রত্যয় বলল, অনন্যা শেখের বিডি নাম্বারটা চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিসের মতোই মাথা উঁচু করে স্বস্থানে দাঁড়িয়ে আছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অব্দি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পদযুগলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতি শূন্য। প্রতিটি কদমে অজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়। সেখান থেকে কেউ একজন অসহায় গলায় চিৎকার করে বলছে, ভেতরে যাস না, কষ্ট হবে, ওখানে অরু নেই, সব ফাঁকা। তৎক্ষণাৎ জিদি উগ্র মনটা গভীর ধারালো গলায় বলে উঠল, না থাকলে নেই। মিথ্যাবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাতে এক সমুদ্র জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গেছে। ছলনাময় একটা, নিজের সবকিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শেষ কথাতে দম আটকে গেল কৃতিকের। চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সেই এলোমেলো অনুভূতি, অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ঠোঁট, ওর স্পর্শ, সবকিছু এখনো জীবন্ত দু চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সবকিছু মাথা থেকে ঠেলে সরিয়ে আকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে এলো মেইন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সে কখন থেকে এক নাগারে নাকের ডগা ঘষছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাই ও এসবে কোনোরূপ পাত্তা না দিয়েই চুপচাপ ভিতরে ঢুকে গেল। ভিতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিগত হলো বিড়ালছানা ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। বিরক্তিতে আবার চিরবিড়িয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতে গলায় ডোরাকে ধমকের সুরে বলল, তুই এখন এখানে কি করছিস? যা ভাগ। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কি জানে, হুট করেই মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানেই লেজ গুটিয়ে বসে পড়ল। তখনই কৃতিক সেদিকে এক নজর পরখ করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙ্গুল ছোঁয়াতেই বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙ্গুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, Again this fucking panic attack. বিরক্তিকর। কোনো মতের হাতে উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধভাঙা মোবাইলটা নিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্যাক হার্ট ইমোজির দিকে দিয়ে সেভ করা নাম্বারে মেসেজ অপশানে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃতিক। আবার আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলে হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেও ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুঝে যাওয়ার আগেই এতটুকুই টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই ওর কাছে পৌঁছাবে না আর। তবুও ছন্ন ছাড়া বেপরোয়া মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে ওরুর খবর? আচ্ছা, ওরু আদৌ কি ঠিক আছে তো? মাঝরাতেই বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র করাঘাতের ঝনাত ঝনাত শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠল কৃতিককুঞ্জে। সেই সাথে কাচের চুড়ি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজাটা ভেদ করে ভেতরে আওয়াজ তো বাইরে আসার কথা না। তবুও ভেতর থেকে ওর গগন কাঁপানো হৃদয় বিদারক এক একটা চিৎকার কম্পিত হয়ে উঠছে অনুর শরীর। ওনা দিয়ে দু হাত মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারোর উপস্থিতি টের পেতেই বারবার বরাবরের রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজেও সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলেছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এইভাবে বুক ফাটিয়ে কাটতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, অরু বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে অরু বলল, জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা। তুই দয়া করে
আমাকে তার কাছে যেতে দে, আর কোনোদিন তোদের এই অপয়া মুখ দেখাবো না, তবুও তাকে ছাড়া বাঁচবো না। অনু ভেবে পায় না জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়া মায়াহীন পুরুষত্ব মানুষের জন্য কিনা তার এইটুকু বোন এইভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কেন কোন যদবালেই বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিনও তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অনুর। মনে মনেই বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো ওরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ ওরু কিনা তার জন্য এভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়া কি আসলেই এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলেই ওরুকে মারধর করে, তাহলে ওরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনোদিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ার ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল, আমরা শুধু দেখতে পাই না? যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে ভালোবাসার। অনুর ভাবনায় ছেদ ঘটে অরুর কাঁপানো আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুইও তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরু কাকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ার কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশ চলে এসেছি? আর তোর জান কৃতিক এখনো সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার ঝাঁঝিয়ে উঠল অরু। অসম্ভব তেতে গড়াই বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না। জায়ান কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকে কথাটা বলে দে, আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃতিক কুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে, তবুও আমাকে ছাড়বে না। অরুর কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ। দু একটা কথা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না। সেই ভেবেই অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনেই ঠিক করলো, আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলো সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ার বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকা চলে যেতে পারবে না। তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া অরু তো ঠিকই বলেছে, জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলো বলে। তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলোধুনোর মতো নাজেহাল অবস্থা হবে সেটা অনু ভালোই আঁচ করতে পারছে এখন থেকে।